আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি মাকসুদুর রহমান তানভীর। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পদ প্রকরণের ছোট্ট একটা প্রকারভেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় বিশেষ্য পদ। আমরা বিশেষ্য পদ নির্ণয় অনেক সময় অনেক ঝামেলা তৈরি হয়। অনেক সময় শুধু একটা শব্দ দিয়ে বলে যে এটা বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ, এই ধরনের সমস্যাগুলো হয় এবং বিশেষ্য পদের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নির্ণয় থেকেও আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং আমাদের ঝামেলা তৈরি হয়। ইনশাআল্লাহ আজকের ক্লাস করার পর বিশেষ্য পদ রিলেটেড যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আপনারা আজকের এই ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। আমরা আলোচনা শুরু করছি। আমরা আলোচনা করব প্রথমে বিশেষ্য পদ জিনিসটা আসলে কি। আমরা জানি যে কোনো কিছুর নাম যদি কোনো কিছুর নাম বোঝায় তাহলে সেটাকে বিশেষ্য বলে। নাম কি? যেমন মোবাইল, এটা একটা ডিভাইসের নাম। যেমন তানভীর একটা ব্যক্তির নাম। এরকম পৃথিবীর যত নাম রয়েছে প্রত্যেকটা নামকে আমরা বলি বিশেষ্য পদ। এখন এই বিশেষ্য পদটা বাংলায় বিশেষ্য পদ 6 প্রকার। কত প্রকার? বাংলায় বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমত বাংলায় যে 6 প্রকারের ভিতরে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নাম্বার হচ্ছে জাতিবাচক বিশেষ্য। 3 নাম্বার হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরপর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। 5 গুণবাচক বিশেষ্য। 6 ভাববাচক বিশেষ্য। এই হচ্ছে আমাদের যে বিশেষ্য পদের যে 6 প্রকার রয়েছে, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, এরপর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, এরপর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, আর একটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এই ভাববাচক বিশেষ্যকে আবার ক্রিয়া বিশেষ্য বলা হয়। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে একটা বিশেষ্য পদ দেখেই বুঝে ফেলবো যে বিশেষ্য পদের এই 6 প্রকারের ভিতরে কোন প্রকারের ভিতরে সেটা পড়ে। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য আলোচনা করলে নাম বা সংজ্ঞাবাচকের সাথে আমাদের এই জাতিবাচকের সাথে একটা দ্বিধাদ্বন্দ্বের তৈরি হতে দেখা যায়। আমরা একটু খেয়াল করে দেখি। আমি একেবারে সংক্ষেপে বলছি, আপনারা যদি খালি এই কথাগুলো, আমি গতানুগতিকভাবে পড়াবো না, বইয়ের সংজ্ঞা দিয়ে পড়াবো না, আমি আমার মতো করে পড়াচ্ছি, মুখে বলছি। আপনি এই জিনিসগুলো খুব ভালো করে শুনেন, দেখেন আপনি নিজেই নির্ণয় করতে পারবেন। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে এমন বিশেষ্য পদ যেই বিশেষ্য পদ কোনো জিনিসের একদম স্পেসিফিক নাম বুঝাবে। একেবারে সুনির্দিষ্ট বা একেবারে স্পেসিফিক নাম যদি বুঝায় সেটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। জাতিবাচকটা কি? যখন পুরো জাতিকে যখন বুঝাবে তখন সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আসলে দুটোর মধ্যে আমরা একটু তুলনামূলক পার্থক্য করে একটু শিখি। যেমন আমি বললাম নজরুল, তাহলে এই যে নজরুল বললাম, এই নজরুল এই শব্দটা, এই পদটা, এটা একদম স্পেসিফিক করে বোঝাচ্ছে। নজরুল, কবি নজরুলকে বোঝাচ্ছে, আমরা বুঝতে পারছি নজরুল। অথবা যদি একজন ব্যক্তির নামও ধরি তাহলে ওই ব্যক্তির একদম স্পেসিফিক সুনির্দিষ্ট নাম, সেটা হচ্ছে নজরুল। তাহলে সুনির্দিষ্ট নামকেও যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে নজরুল এটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। আমি যদি বলি রবীন্দ্রনাথ, তাহলে এই যে রবীন্দ্রনাথ বললাম, এই রবীন্দ্রনাথ এটা হচ্ছে একদম ব্যক্তির স্পেসিফিক নাম, ব্যক্তির স্পেসিফিক নাম, একদম সুনির্দিষ্ট নাম। তাহলে সুনির্দিষ্ট নাম হওয়ার কারণে এই রবীন্দ্রনাথ এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। আমি যদি বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে একটা ব্যক্তির সুনির্দিষ্ট নাম, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন এরা প্রত্যেকেই যুক্ত হয়ে যখন একটা জাতি গঠন করবে, যখন পুরো একটা গোষ্ঠীকে যখন বুঝাবে তখন সেটা হয়ে যাবে জাতিবাচক বিশেষ্য। এরা প্রত্যেকেই যুক্ত হয়ে একসাথে আমি প্রত্যেককে বলতে পারি এরা হচ্ছে কবি, এই কবি এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এটা একটা জাতি গঠন করেছে, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তেমনি ভাবে আরো কি হতে পারে, বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন। তেমনি ভাবে আরো কি হতে পারে, যেমন আমি যদি খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে মেঘনা, তাহলে মেঘনা এটা একটা নদীর স্পেসিফিক নাম, একদম সুনির্দিষ্ট নাম। পদ্মা একটা নদীর একদম সুনির্দিষ্ট নাম। যমুনা একটা নদীর সুনির্দিষ্ট নাম। এই সুনির্দিষ্ট নামগুলো যখন একসাথে হয়ে যে নামটা ধারণ করবে সেই নামটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এগুলোকে একসাথে আমরা বলতে পারি, এগুলোকে আমরা একসাথে বলবো এগুলো কি? নদী। এই নদীটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। নদীটা কোন ধরনের বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। আর এগুলো যখন সুনির্দিষ্ট আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা যখন কমপ্লিমেন্ট হবে তখন সেগুলো হচ্ছে
নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। শিক্ষার্থীরা বিষয়টা খুবই সহজ। তেমনিভাবে এখানে আমি যদি মেঘনা, যমুনা এগুলো না লিখে যদি বিভিন্ন সাগরের নাম লিখি, আমি যদি লিখি প্রশান্ত, এই প্রশান্ত একটা সাগর, আমি যদি লিখি আটলান্টিক, আমি যদি লিখি আরব সাগর, আমি যদি লিখি ভূমধ্য সাগর, তাহলে এগুলো হচ্ছে সাগরগুলোর একদম সুনির্দিষ্ট নাম। এ কারণে এগুলোকে আমরা বলবো এগুলো হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে এগুলো একসাথে হয়ে যে নামটা ধারণ করতেছে সেটা কি? সেটা হচ্ছে সাগর। এই সাগরটাকে আমরা বলবো, সাগরটা হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। কোন বাচক? জাতিবাচক বিশেষ্য। এভাবেই আমরা জাতিবাচক বিশেষ্যটা খুব সহজেই নির্ণয় করতে পারি। যদি কোনো কিছু এরকম জাতি গঠন করে তাহলে সেগুলোকে আমরা বলবো সেগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এরকম আমরা বলতে পারি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বলুন তো দেশ এটা কি নাম বা সংজ্ঞাবাচক নাকি জাতিবাচক? অবশ্যই জাতিবাচক। কারণ দেশ যেটা রয়েছে, এই দেশ এইটা একত্রিত হয়ে বিভিন্ন দেশকে একসাথে বলা হয় দেশ। কিন্তু বাংলাদেশ, ভারত, হ্যাঁ, সৌদি আরব, যত দেশ রয়েছে, নেপাল, ভুটান, এগুলো হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু এগুলোকে একসাথে কি বলে? এগুলোকে একসাথে বলা হয় দেশ। তাহলে দেশটা হচ্ছে জাতিবাচক। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলেন গাছ এটা কোন ধরনের বিশেষ্য? তাহলে অবশ্যই এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখন গাছের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে না, সেগুন গাছ, এই গাছ, সেই গাছ, প্রত্যেকটা গাছ হচ্ছে স্পেসিফিক। এই কারণে এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে আমি আশা করি যে আপনাদের নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য আর জাতিবাচক বিশেষ্য এই দুটোর ভিতরে আমরা তুলনামূলক পার্থক্য করে বিষয়টা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আমরা আলোচনা করব সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য খুবই সহজ। যখন ইংরেজিতে আমরা যেটাকে বলি কালেকটিভ নাউন, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য ইংরেজিতে আমরা এটাকে বলি প্রপার নাউন, জাতিবাচক বিশেষ্য ইংরেজিতে আমরা বলি কমন নাউন, আর সমষ্টিবাচক বিশেষ্য এটা হচ্ছে কালেকটিভ নাউন। আমরা যখন বলি, যখন কোনো কিছু সমষ্টি বোঝায়, যেমন আমরা বলতে পারি দল। এই দল বলতে নিঃসন্দেহে একটা সমষ্টি বোঝাচ্ছে, যেখানে বেশ কিছু মানুষ একত্রিত হয়ে জড়ো হয়ে সমষ্টি গঠন করে, সেগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যদি বলি জনতা, তাহলে এটা বুঝাই যাচ্ছে যে একটা সমষ্টিকে বোঝাচ্ছে, বেশ কিছু মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে। মিছিল যদি বলি মিছিল, তাহলে মিছিল বললে এই মিছিল এটা বেশ কিছু মানুষ একত্রিত হয়ে সমষ্টি গঠন করেছে, এই কারণে এটাকে আমরা বলছি এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যদি বলি সংঘ, তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমিতি, এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। শিক্ষার্থীরা, আশা করি সমষ্টিবাচক যে বিশেষ্যগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে, দল, জনতা, মিছিল, সংঘ, সমিতি, খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। তাহলে আমরা মোটামুটি সমষ্টিবাচক যে বিশেষ্যগুলো রয়েছে সেগুলো আমরা নির্ণয় করা শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য খুবই সহজ। প্রাণ যেটার নাই, যেটা বস্তু, ইংরেজিতে আমরা যেটাকে বলি ম্যাটেরিয়াল নাউন, প্রাণহীন যা কিছু আছে সেগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যেমন আমরা বলতে পারি চাল, এই চাল এটার কি নেই, এটার কোনো প্রাণ নেই, ম্যাটেরিয়াল নাউন, এই কারণে এটাকে আমরা বলছি এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। ডাল বলতে পারি ডাল, তেল বলতে পারি, এগুলোর কি প্রাণ আছে? নেই, কারণ এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। লবণ বলতে পারি, হ্যাঁ, চিনি বলতে পারি, বোর্ড বলতে পারি, কলম বলতে পারি, এগুলোর কোনোটারই প্রাণ নেই, এ কারণে এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য খুবই সহজ, পরীক্ষাতে এখান থেকে প্রশ্নও খুব কম আসে। পরের যে দুটো বিশেষ্য পদের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটো, একটা হচ্ছে গুণবাচক বিশেষ্য আর একটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। 5 এবং 6 নাম্বারটা সবচেয়ে বেশি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটু আলোচনা করি। প্রথমত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা গুণবাচক বিশেষ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে এখানে একটা জিনিস বুঝতে হবে, গুণবাচক বিশেষ্য মানে হচ্ছে গুণের বিশেষ্য ফর্ম, গুণের বিশেষ্য রূপ। এখন গুণ কি খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি বললাম একটা ছেলেকে, বললাম ছেলেটা তরুণ, এই ছেলের গুণ কি? সেটা হচ্ছে তরুণ। আমি বললাম ছেলেটা বীর, এই ছেলের গুণ কি? ছেলেটা বীর। আমি বললাম সুন্দর, এই ছেলের গুণ কি? ছেলের গুণ হচ্ছে সুন্দর। এখন খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে গুণ। আমাকে বলেন এই গুণগুলো, এগুলো কি বিশেষ্য নাকি বিশেষণ? অবশ্যই এই গুণগুলো হচ্ছে, গুণ সবসময় হয় বিশেষণ, এগুলোকে আমরা বলবো কি? এগুলো হচ্ছে বিশেষণ। এই যে গুণগুলো রয়েছে, অর্থাৎ এই যে বিশেষণগুলো রয়েছে, এই বিশেষণগুলোর
বিশেষ্য রূপকে বলা হয় গুণবাচক বিশেষ্য। আমি আবার বলতেছি, গুণ মানে বিশেষণ, এই বিশেষণগুলোর বিশেষ্য রূপ যেটা সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এখন কিভাবে সেগুলোর বিশেষ্য রূপ হয়? যেমন তরুণ, তরুণের বিশেষ্য ক্রম হচ্ছে তারণ্য, তারণ্য। বীরের বিশেষ্য রূপ যেটা সেটা হচ্ছে বীরত্ব, সেটা কি? সেটা হচ্ছে বীরত্ব। সুন্দর, এটার বিশেষ্য রূপ যেটা সেটা হচ্ছে সৌন্দর্য। শিক্ষার্থীরা, এখন আপনার মনের ভিতরে প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এটা পড়ালেন আমি বুঝলাম, কিন্তু আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে জানবো যে এই তরুণ এটার বিশেষ্যক্রম তারণ্য, আমি কিভাবে বুঝবো বীরের বিশেষ্যক্রম বীরত্ব, আমি কিভাবে বুঝবো সুন্দরের বিশেষ্যক্রম সৌন্দর্য? খুবই সহজ, খুবই সহজ। আমি আপনাকে যে টেকনিকটা বলছি এটা খালি মনে রাখেন। এই যে বিশেষণ ক্রমগুলো রয়েছে, গুণগুলো রয়েছে, এগুলোর পরে সবসময় নাউন যদি আনেন, অর্থাৎ বিশেষ্য যদি আনেন, তাহলে মিনিংফুল থাকে। তরুণ ছেলে আমরা ধরে নিলাম, অথবা আমরা বললাম তরুণ রহিম, ঠিক আছে, বীর রহিম, ঠিক আছে, রহিম বীর, সুন্দর রহিম, ঠিক আছে। কিন্তু বিশেষ্য যেগুলো রয়েছে গুণবাচক বিশেষ্য, এগুলোর পরে কখনোই আবার আরেকটা বিশেষ্য ক্রম আনলে বাক্য মিনিংফুল হয় না। কিভাবে? আপনি কি বলতে পারবেন তারণ্য রহিম? না, আপনাকে বলতে হবে তরুণ রহিম। আপনি কি বলতে পারবেন বীরত্ব রহিম? না, আপনাকে বলতে হবে বীর রহিম। আপনি কি বলতে পারবেন সৌন্দর্য রহিম? না, আপনাকে বলতে হবে সুন্দর রহিম। তাহলে আমরা যেটা বুঝলাম যে গুণবাচক বিশেষ্যগুলো, এগুলোর আগে এগুলোর পরে কখনোই বিশেষ্য ক্রম আনা যায় না, কারণ এগুলো নিজেই বিশেষ্য, এগুলো নিজেই বিশেষ্য। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। কিভাবে নির্ণয় করবো আরেকবার বলছি। গুণ যেগুলো থাকে, এই গুণগুলোর বিশেষ্য রূপটা, গুণগুলোর বিশেষ্য রূপ যেটা সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এরপর আরেকটা কি রয়েছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এই যে ভাববাচক বিশেষ্যটা রয়েছে, এই ভাববাচক বিশেষ্য হচ্ছে গুণের বিশেষ্য ক্রমটা হচ্ছে কি? সেগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে ভাব, মনে রাখবেন ব্যাকরণে যত জায়গায় ভাব আছে, ভাব মানে বুঝায় ভাবাদিকরণ, ভাব মানে যত জায়গায় ভাব আছে বুঝে রাখবেন যে এটার সাথে, এটা ক্রিয়ার সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? এটা ক্রিয়ার সাথে সম্পর্কিত। ভাববাচক বিশেষ্য যেটা রয়েছে এটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব যেটা থাকবে, ক্রিয়া বা ভার্ব। এই ক্রিয়া বা ভার্বের নাউন ক্রম বা বিশেষ্য ক্রম। এখন ক্রিয়া বা নাউনের বিশেষ্য ক্রম জিনিসটা আসলে কি খেয়াল করে দেখেন। আমি যদি বলি যে খাচ্ছে, এই খাচ্ছে, সে খাচ্ছে, খাচ্ছে হচ্ছে ক্রিয়া। খাচ্ছেটা কি? খাচ্ছে হচ্ছে ক্রিয়া। সে দেখছে, দেখছেটা কি? দেখছেটা হচ্ছে ক্রিয়া। সে যাচ্ছে, যাচ্ছেটা কি? যাচ্ছেটা হচ্ছে ক্রিয়া। এগুলো হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াগুলো বিশেষ্য রূপ যেটা, সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। সেটা কেমন? যেমন খাচ্ছে, খেয়াল করে দেখেন, খাচ্ছে, এই খাচ্ছের বিশেষ্য ক্রমটা হচ্ছে ভোজন। কি? ভোজন। তাহলে ভোজনটা হচ্ছে আমার ভাববাচক বিশেষ্য, মানে ভার্বের বিশেষ্য রূপ ভোজন। দেখছে, এই দেখছে এটার বিশেষ্য ক্রম হচ্ছে দর্শন। দর্শন মানে কি? দেখা। যাচ্ছে, এই যাচ্ছে এটার বিশেষ্য ক্রম কি হবে? গমন, গমন। তাহলে ভার্ব যেগুলো রয়েছে, ভার্বগুলোর বিশেষ্য রূপ। এরপর যদি বলি যে ঘুমাচ্ছে, তাহলে ঘুমাচ্ছে বললে খেয়াল করে দেখেন, ঘুমাচ্ছে, এই ঘুমাচ্ছেটা হচ্ছে ক্রিয়া, সে ঘুমাচ্ছে। এই ঘুমাচ্ছে এটার বিশেষ্য রূপ যেটা সেটা হচ্ছে শয়ন। এখন শিক্ষার্থীরা আপনারা আমাকে যে প্রশ্নটা করবেন যে স্যার এখানে এগুলোর বিশেষ্য ক্রম যেটা, এটা আমি কিভাবে বুঝবো? এগুলো তো আপনি বললেন, আপনার মুখ থেকে আমি শুনলাম, কিন্তু আমি কিভাবে বুঝবো? বেশ কিছু টেকনিক আমি আপনাকে বলছি। প্রথমত হচ্ছে আপনি যখন এই ক্রিয়াগুলো ব্যবহার করেন তখন তো তারপর তার ক্রিয়া আনার দরকারই হচ্ছে না। সে খাচ্ছে, সে যাচ্ছে, সে দেখছে, সে সে ঘুমাচ্ছে, এগুলোর পরে তার ক্রিয়া আনার দরকার হয় না। কিন্তু এগুলোকে অনেকেই ক্রিয়া মনে করতে পারেন। অনেকে মনে করতে যে ভোজন এটা মানে তো খাওয়া, তার মানে কি এটা কি ক্রিয়া? না, এটা ক্রিয়া না। এগুলো যখন ব্যবহার করে দেখবেন ভাববাচক বিশেষ্যগুলো, তখন এই ভাববাচক বিশেষ্যগুলোর পরে অবশ্যই অবশ্যই আপনাকে একটা ক্রিয়া আনতেই হবে। না আনলে বাক্য পরিপূর্ণ নয়, বাক্য মিনিংফুল নয়। যেমন আমি যদি বলি সে ভোজন, সে ভোজন এটা মানে কি হয়? না, সে ভোজন করছে, তাহলে ওই যে করছে ক্রিয়াকে আপনাকে আনতে হবে। সে দর্শন করছে মানে সে দেখছে। সে গমন করছে মানে সে যাচ্ছে। সে শয়ন করছে। দেখেন এগুলোর প্রত্যেকটার পরে কিন্তু আপনাকে একটা ভার্ব বা একটা ক্রিয়াক্রম আপনাকে আনতে হবে, কিন্তু এগুলোর পরে আর ক্রিয়াক্রম লাগে না। এবার আসেন আরো কিছু টেকনিক বলি। সাধারণত ভাববাচক বিশেষ্য যেগুলো থাকে এগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে
প্রশ্নগুলো আসে, অধিকাংশ ক্ষেত্রে এগুলোতে অন প্রত্যয় যুক্ত থাকে। কি প্রত্যয়? অন প্রত্যয়। যেমন খেয়াল করে দেখেন ভোজন, যেমন খেয়াল করে দর্শন, যেমন খেয়াল করেন গমন, যেমন খেয়াল করেন শয়ন। তাহলে অন প্রত্যয় থাকলে আমরা সেগুলোকে ভাববাচক বিশেষ্য বলতে পারি। এরপর আরো কিছু টেকনিক আছে। টেকনিকগুলোকে যদি আমরা দেখি যে আনো প্রত্যয় যুক্ত ক্রিয়ার সাথে যদি আনো প্রত্যয় যদি যুক্ত হয়, ক্রিয়ার সাথে আনো প্রত্যয় যুক্ত হলে সেগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন যেমন কি? যেমন করানো, করানো, করানো। খুব ভালো করে খেয়াল করেন, এগুলোকে দেখতে ভার্বের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে ভার্ব না, এগুলো বিশেষ্য। করানো, দেখানো, দেখানো, হ্যাঁ, ঘুমানো, ঘুমানো, খাওয়ানো, খাওয়ানো, এগুলো বিশেষ্য ক্রম। দেখতে ক্রিয়ার মতো, কিন্তু এগুলো আসলে ক্রিয়া না। এখন কিভাবে আমি আপনাদেরকে প্রমাণ করে বুঝাবো? আপনি বলবেন যে তাহলে এগুলো কেন ক্রিয়া না? এগুলো কেন ক্রিয়া হবে? আচ্ছা, এগুলোর পরে মনে রাখবেন, এগুলোর পরে ভাববাচক বিশেষ্যগুলোর পরে সবসময় ভার্ব আবশ্যক, খালি আবশ্যক না, অত্যাবশ্যক আনতেই হবে, না আনলে মিনিংফুল হবে না। আপনি কি বলতে পারবেন কাজটা করানো? না, আপনাকে বলতে হবে কাজটা করানো হয়েছে। তাহলে ওই যে শেষে একটা ভার্ব আনতেছেন, করানো হয়েছে। হ্যাঁ, খেলা দেখানো, এমনকি বলতে খেলা দেখানো না, খেলা দেখানো হয়েছে। তাকে ঘুমানো, তাকে ঘুমানো হয়েছে। তাকে খাওয়ানো হয়েছে। তার মানে এগুলো যে ক্রিয়া না, এটা অন্তত বোঝা গেছে। কারণ ক্রিয়া হলে এরপর তো আবার ক্রিয়া আনার দরকার নাই। এই কারণে এগুলো হচ্ছে আনপ্রত্যয় যুক্ত হলে এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। অনেকগুলো টেকনিক আপনাদেরকে বললাম, যার যেটা ইচ্ছা সে সেভাবে বুঝে নিতে পারলেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের বিশেষ্য পদের উপর যে ক্লাস। আমি আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমাদের যে কোনো ভিডিও আমরা আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।